হ্যালো স্টুডেন্টস, 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য নিয়ে এসেছি ইতিহাসের সাজেশন, চতুর্থ অধ্যায় থেকে সাজেশন। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখো, চতুর্থ অধ্যায় সংঘবদ্ধতার গোড়ার কথা। এই অধ্যায় থেকে আমরা কি কি প্রশ্ন পড়ব, এই প্রশ্নটা কিন্তু তোমাদের যে সাজেশনটা দেব এটা কিন্তু তোমাদের ভীষণ গুরুত্বপূর্ণ। তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট, তোমাদের স্কুলের টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিক, সবার প্রথমে বলবো মাধ্যমিকে এর বাইরে থেকে প্রশ্ন যাবে না, ঠিক আছে? হয়তো আমার প্রশ্ন অনেক অনেক হতে পারে, ঠিক আছে, কিন্তু দেখো ইতিহাস এমন একটা সাবজেক্ট, এখানে কিন্তু কিছুই অসম্ভব নয়, সব কিছুই সম্ভব। একটা কথা মাথায় রাখবে, যেটা 2 নম্বর সেটাই 4 নম্বর, যেটা 4 নম্বর সেটাই 2 নম্বর। কি বললাম? যেটা 2 নম্বর সেটাই 4-এ আসবে, যেটা 4 নম্বর সেটাই আবার 2-এ আসবে। সুতরাং এইভাবে পড়তে হবে। সুতরাং এমনভাবে তৈরি করো প্রশ্নগুলোকে যেন তোমার কোনো প্রশ্ন না আটকায়, উত্তর যেন কোনো না আটকায়, ঠিক আছে? ঠিক সেইভাবে আমি তোমাদেরকে এনেছি 8 নম্বর, 4 নম্বর এবং 2 নম্বরের সাজেশন। কি বললাম? 2 নম্বর, 4 নম্বর, 8 নম্বর। চলো 8 দিয়ে আমরা শুরু করব, তারপরে 4-এ আসবো, তারপরে 2-এ আসবো, ঠিক আছে? তো চতুর্থতে আমরা এখন শুরু করব। চতুর্থতে কি বলছে? সংঘবদ্ধতার গোড়ার কথা। এই অধ্যায় থেকে কি কি প্রশ্ন 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য করতে হবে তোমরা রেডি করবে সেটা দেখো। আর অবশ্যই আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, শেয়ার করো, পাশে থেকে বেল আইকনে প্রেস করে রেখো, একটু বেশি করে শেয়ার করে দাও, ঠিক আছে? দেখো দেখো 8 নম্বরে এই অধ্যায় সংঘবদ্ধতার গোড়ার কথা। চতুর্থ অধ্যায় 8-এর জন্য কি কি আমরা করব। প্রথম প্রশ্ন হচ্ছে মহাবিদ্রোহের চরিত্র প্রকৃতি বিশ্লেষণ করো, ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। 2 নম্বর বলছে মহাবিদ্রোহের ফলাফল বর্ণনা করো এবং 3 নম্বর প্রশ্ন রেখেছি আমি লেখায় ও রেখায় জাতীয়তাবাদের বিকাশ সম্পর্কে লেখো। এখান থেকে আমি তোমাদের বলবো 1 আর 3টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1 আর 3 কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? দেখো, মহাবিদ্রোহের চরিত্র প্রকৃতি বিশ্লেষণ করো এবং লেখায় ও রেখায় জাতীয়তাবাদের বিকাশ সম্পর্কে লেখো এবং মহাবিদ্রোহের ফলাফল বর্ণনা করো। এই তিনটে যদি করে যাও, 3টের থেকে একটা কিন্তু তোমরা এবার পাবেই এই অধ্যায় থেকে, ঠিক আছে? এবার আসি 4 নম্বর প্রশ্ন। একটা জিনিস মাথায় রেখো, এবার 4 নম্বর প্রশ্ন দেখো। 4 নম্বরে যে প্রশ্নগুলো আমি দিয়েছি এখানে, সেগুলো সব কটাই কিন্তু তোমার 2-এও আসতে পারে। একটা কথা বলে দিই, ঠিক আছে? 4 নম্বরে যেগুলো আছে সেগুলো কিন্তু তোমাদের 2-এও আসতে পারে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, স্কিপ করবে না, কেউ স্কিপ করবে না, ঠিক আছে? আমার কথাগুলোকে শুনতে হবে। আমি এখানে 4 নম্বর প্রশ্ন লিখে রেখেছি, কিন্তু 4 নম্বর কিন্তু 2-এও আসবে। কী কী প্রশ্ন দেখো? 1857 সালের বিদ্রোহকে সামরিক বিদ্রোহ বলা হয়েছে কেন? 2 নম্বর বলছে 1857 বিদ্রোহকে সামন্ত বিদ্রোহ বলা হয়েছে কেন? 3 নম্বর বলছে 1857 সালের বিদ্রোহকে কি সিপাহী বিদ্রোহ বলা যায়? 4 নম্বর প্রশ্ন 1857 সালের বিদ্রোহকে কি প্রথম স্বাধীনতার যুদ্ধ বলা যায়? 5 নম্বর দেখো 1857 সালের বিদ্রোহকে গণবিদ্রোহ না বলার কারণ কি? 6 নম্বর প্রশ্ন দেখো 1857 সালের বিদ্রোহের প্রতি বাঙালি সমাজের প্রতি কীরূপ মনোভাব? বিদ্রোহের প্রতি বাঙালি সমাজে কীরূপ মনোভাব ছিল? টিকা লেখো মহারানী ঘোষণাপত্র, টিকা লেখো জমিদার সভা, টিকা লেখো বঙ্গভাষা প্রকাশিত সভা, টিকা লেখো ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। এই 10টি প্রশ্ন। দেখো আরও আছে 11টি প্রশ্ন। তোমাদের মনে হয় প্রচুর প্রশ্ন, স্যার এত প্রশ্ন করবো কী করে, কিন্তু এই তো কিচ্ছু করার নেই, এই প্রশ্নগুলো তোমাকে করে যেতেই হবে। তারপরে টিকা লেখো ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। 12 নম্বর প্রশ্ন হচ্ছে টিকা লেখো ইলবার্ট বিল। 13 নম্বর টিকা লেখো হিন্দু মেলা। 14 নম্বর দেখো 19বিংশ শতাব্দীর ভারতে জাতীয়তাবাদী চেতনার ইউরোপীয় প্রেক্ষিত কী ছিল? 15 নম্বর প্রশ্ন আনন্দমঠ উপন্যাসটি কীভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সহায়তা করেছিল? 16 নম্বর প্রশ্ন স্বামী বিবেকানন্দের লেখা বর্তমান ভারত গ্রন্থে জাতীয়তাবোধ কীভাবে ফুটে উঠেছে? 17 নম্বর গোড়া উপন্যাসটিতে রবীন্দ্রনাথের যে জাতীয়তাবাদী ভাবধারার পরিচয় পাওয়া যায় তা আলোচনা করো। 18 নম্বর প্রশ্ন দেখো জাতীয়তাবাদের বিকাশে ভারত মাতা চিত্রটির অবদান আলোচনা করো। এবং 19 নম্বর প্রশ্ন বলছে গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্রে কীভাবে ঔপনিবেশিক সমাজের সমালোচনা করা হয়। সুতরাং এই 19টা প্রশ্ন কিন্তু তোমাদের করতে হবেই হবে 4 নম্বরের প্রশ্নের জন্য। শুধু 4 নয়, এখান থেকে কিন্তু তোমাদের আমি বারবার বলছি, এখান থেকে কিন্তু তোমরা 2 নম্বরের প্রশ্ন কমন পাবে, ঠিক আছে? এটা তোমরা বলতে পারো স্যার পুরো তো বই দিলেন, কিন্তু কিছু করার নেই, ঠিক আছে? কিচ্ছু করার নেই, এর থেকে কোনো প্রশ্ন বাদ দেওয়া চলবে না। কারণ ইতিহাস সত্যি একটা প্রশ্ন, যে প্রশ্নগুলো তুমি বুঝতেই পারবে না কীভাবে প্রশ্নগুলো করা হয়, ঠিক আছে? সুতরাং এখন সেই দিন কিন্তু এখন আর নেই যে 5টা 6টা করলেই সাজেশন আমি কিন্তু দিতে পারবো না। পরিষ্কার কথা আমি তোমাদের স্বীকার করে নিচ্ছি যে 2, 3, 4টের মধ্যেই কমন, 5টার মধ্যেই প্রশ্ন, এরকমভাবে আমি কিন্তু তোমাদের সাজেশন দিতে পারবো না। এটা কোনো সাজেশন ওইভাবে দেওয়া সম্ভব নয় আমার পক্ষে, আমি এটা স্বীকার করলাম, ঠিক আছে? আমি আমার দোষটাকে স্বীকার করি, ঠিক আছে? আর আমার যেটা আমি পারবো না সেটা আমি তোমাদেরকে পারবো না বলে দিলাম। আমি কিন্তু তোমাদের এই প্রশ্নগুলো দিলাম, অবশ্যই এই প্রশ্নগুলোকে রেডি করো। আমি বারবার বলছি এই প্রশ্নগুলোকে রেডি করো। এখান থেকে তোমরা কিন্তু সব কটা প্রশ্নই করে গেলে আমি আশা করি এর বাইরে থেকে কোনো প্রশ্ন কিন্তু দেবে না। এবার আসি 2 নম্বরের প্রশ্ন যেগুলো আছে, প্লেন 2 যেগুলো আসবে, এগুলো তো গেল 4 নাম্বার, ঠিক আছে? 4-এর 2 4 নাম্বার, এগুলো 2 নম্বরে হিসেবে আসবে। এমনি প্লেন যেগুলো 2 এগুলো 4 নম্বরে আসার সম্ভাবনা নেই,
এগুলো শুধুমাত্র 2, যেমন দেখো যেগুলো 2-এর জন্য মানে স্পেশাল 2, এগুলো বলতে পারো। মঙ্গল পাণ্ডে কে ছিলেন? ঝাঁসির রানী বিখ্যাত কেন? নানা সাহেব কেন বিখ্যাত? ঝাঁসির রানী এবং নানা সাহেব কেন 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহে যোগদান করেছিলেন? 5 দেখো বলছে সভা সমিতির যুগ বলতে কী বোঝো? ল্যান্ড হোল্ডার্স সোসাইটি কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়? জমিদার সভা ও ভারত সভার পার্থক্য লেখো। কোন আইন দ্বারা সংবাদপত্রের স্বাধীনতা হরণ করেছিলেন এবং কেন? কোন আইন দ্বারা সংবাদপত্রের স্বাধীনতা হরণ করেছিলেন এবং কেন? টিকা লেখো নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন, নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন। তারপরে দেখো অস্ত্র আইন কী? তারপরে 11 দেখো ইউরোপীয়রা ইলবার্ট বিলের বিরোধিতা করেছিল কেন? 12 দেখো বলছে নবগোপাল মিত্র কে ছিলেন এবং ব্যঙ্গচিত্র আঁকা হয় কেন? সুতরাং এই 13টা প্রশ্ন 2 নম্বরের জন্য করো। দেখো এখন অনেক সময় আছে, তোমরা যদি একটা খুব ভালো রুটিন করে পড়তে পারো, রুটিন অনুযায়ী তোমরা যদি গুছিয়ে পড়তে পারো, তাহলে কিন্তু তোমাদের এই প্রশ্নগুলো কিচ্ছু না। আমি বলছি, বারবার বলছি, যারা ভালো রেজাল্ট করতে চাও এগুলো পড়তেই হবে। আর একটা কথা, আমি শর্ট প্রশ্ন তোমাদের যেমন করাচ্ছি, শর্ট প্রশ্নগুলো ভালো করে খেয়াল করো, কারণ সব থেকে বড় কথা হলো তুমি শর্ট প্রশ্ন যদি ভালো করে আসতে পারো, শর্ট প্রশ্নেই তুমি বাজিমাত করে দেবে, ঠিক আছে? কারণ শর্ট প্রশ্ন ভালো করে আসতে পারলে তুমি কিন্তু 90-এর উপরে নাম্বার পেয়ে যাবে, ঠিক আছে? শর্ট প্রশ্ন তুমি যে যত করে আসতে পারবে, বারবার বলছি, শর্ট প্রশ্ন যখন ক্লাস করাই আমি কিন্তু বারবার একটা কথা বলি, শর্ট প্রশ্ন যে করবে সে কিন্তু যত বেশি করে আসবে সে কিন্তু একদম তার কিন্তু রেজাল্ট ভালো হবেই হবে, ঠিক আছে? এই বিষয়ে কোনো সন্দেহ নেই, ঠিক আছে? তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন আছে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, আর অবশ্যই একটু শেয়ার করে দাও। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।